নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছে যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি ভারত এবং বাংলার রাজ্য রাজনীতি এখন উত্তাল হয়েছে রোহিঙ্গা ইস্যুতে। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, তার আগেই ভোটার তালিকা সংশোধন চলছে। সেখানে একটা ইস্যু কিন্তু বারবার ফিরে আসছে, রোহিঙ্গা। পশ্চিমবঙ্গে কি রোহিঙ্গা আছে? ভারতবর্ষে কি রোহিঙ্গা আছে? কত সংখ্যায় আছে সেই নিয়ে কিন্তু বিতর্ক চলছে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো রোহিঙ্গা ইন ইন্ডিয়া। আজকের টপিকটি আমাদের সকলের জানা উচিত। তার সাথে আমাদের কম্পিটিটিভ এক্সামের পিএসসি মিসলেনিয়াসের মেন্সের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের ভিডিও। রাজ্য এবং দেশের রাজ্য রাজনীতি এখন উত্তাল হয়েছে রোহিঙ্গা ইস্যুতে। কারণ সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, আবার কিছুদিনের মধ্যেই বিহার বিধানসভা ভোট হবে। বিহার বিধানসভা ভোটের আগে কিন্তু এসআইআর হয়েছে, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। সেখানে বেআইনি ভোটারকে, কয়েক লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এখন কিন্তু এসআইআর শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। আর বলা হচ্ছে নাকি এই এসআইআর ঠিকঠাক করে করলে পশ্চিমবঙ্গ থেকেও কয়েক লক্ষ ভোটার বাদ যাবে, যারা নাকি অনুপ্রবেশকারী। তাদের বেশিরভাগটাই আবার হচ্ছে এই রোহিঙ্গা। রাজ্যের বিরোধী দলনেতা বলছে যে পশ্চিমবঙ্গে নাকি 1 কোটির মতো রোহিঙ্গা আছে। আবার সরকার পক্ষ বলছে রোহিঙ্গা ভারতে আসবে কি করে, রোহিঙ্গারা এলো কোথা থেকে, আর 1 কোটি রোহিঙ্গা পেলো কোথা থেকে, কারণ পৃথিবীতে রোহিঙ্গার অ্যাকচুয়াল সংখ্যা কত। অর্থাৎ রোহিঙ্গা ইস্যুটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাই চিন্তিত, বিরোধী পার্টিরাও চিন্তিত। এমনকি সুপ্রিম কোর্টেও কিন্তু রোহিঙ্গা ইস্যুতে কেস হয়েছে। এখন আমরা দেখে নেব এই রোহিঙ্গা কি। রোহিঙ্গারা মেনলি হলো উদ্বাস্তু, আর এরা ধর্মে বা জাতিতে হচ্ছে মুসলিম। বেশিরভাগটাই হচ্ছে রোহিঙ্গা মুসলিম। তবে কিছু সংখ্যক রোহিঙ্গা আছে যারা কিন্তু যাদের ধর্ম কিন্তু হিন্দু এবং খ্রিস্টান, তবে সংখ্যা খুবই কম। মেনলি রোহিঙ্গারা বাসিন্দা ছিল ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের আরাকান প্রদেশের নিকটবর্তী রাখাইন অঞ্চলে, যেটা আবার বাংলাদেশের সীমান্তে অবস্থিত। রোহিঙ্গাদের ভাষা কিন্তু বাংলা ভাষা আর কিছু বার্মিজ ভাষা। এখন রোহিঙ্গাদের ইতিহাস সম্পর্কে দেখে নেব। রোহিঙ্গারা মায়ানমারে কয়েক শতাব্দী ধরে বাস করলেও রোহিঙ্গারা কিন্তু মায়ানমারের আদি বাসিন্দা ছিল না। তাহলে রোহিঙ্গারা কোথা থেকে হলো? ইতিহাসে দুটো গল্প নিয়ে পরিচিত আছে। একটা গল্পে বলা হয় যে একটা জাহাজ তারা যাচ্ছিল বঙ্গোপসাগরে এই মায়ানমার উপকূলে, তখন ওই জাহাজটা ডুবে যায়। ওই জাহাজে যারা ছিল তারা নাকি বেঁচে যায় আল্লাহর আশীর্বাদে। তারা ছিল আল্লাহর ফলোয়ার। তারা কিন্তু এই রাখাইন প্রদেশে বা উপকূলবর্তী অঞ্চলে বসবাস করতে শুরু করে। আল্লাহর রহমতে যে তারা বেঁচে উঠেছে, তাই তাদেরকে বলা হতো রোহিঙ্গা। এই ঘটনাটি ছিল 7ম শতাব্দীতে। তবে অনেকে মনে করেন এটা আসল সত্য নয়। মেনলি রোহিঙ্গারা মায়ানমারে এসেছিল 8ম শতাব্দীতে, যখন আরবরা ভারত আক্রমণ করেছিল বা মায়ানমার আক্রমণ করেছিল। তারপর থেকে কিন্তু তারা সেখানে বসবাস করতে শুরু করে। আর আমরা জানি একটা সময় সারা ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল বৌদ্ধ ধর্ম, বুদ্ধিস্ট, আর সব থেকে বেশি প্রভাবিত হয়েছিল কিন্তু এই মায়ানমার একজন বুদ্ধিস্ট রাজা ছিলেন, যার নাম হচ্ছে নারা মাইকেল। এই রাজার সময় কিন্তু এই রোহিঙ্গারা খুব ভালোভাবে বাস করত। রাজার একাধিক কাজে কিন্তু তারা যুক্ত ছিল, তারা সামরিক ক্ষেত্রে যুক্ত ছিল, এমনকি মৎস্য শিকার, অন্যদিকে পশুপালন এবং কৃষিকাজেও তারা যুক্ত ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে মায়ানমারের রাজ্যপাট পাল্টে যায়। মায়ানমারে অপর এক বুদ্ধিস্ট রাজা ক্ষমতায় আসে। তার শাসনকালে কিন্তু প্রথম রোহিঙ্গাদের ওপরে হিংসা বা অত্যাচার শুরু হয়। তারপর থেকে রোহিঙ্গাদেরকে মায়ানমারে বলা হয় তারা নাকি বিদেশি, আর তাদের উপরে বৈষম্যমূলক আচরণ করা হয় এবং তাদেরকে অত্যাচার শুরু করা হয়। এমনকি মায়ানমারের আরাকান প্রদেশে থাকা যে মগদস্যুরা বারবার ভারত আক্রমণ করত, বাংলা আক্রমণ করে বাংলার ধন সম্পদ লুট করত, মানুষকে খুন করত, মা বোনেদের ধর্ষণ করত, মন্দির ধ্বংস করত। সেই আরাকান দস্যুরাও কিন্তু এই রাখাইন অঞ্চলে অবস্থিত
রোহিঙ্গাদের উপরে অত্যাচার শুরু করে। আর এই আরাকান অঞ্চলে যে বুদ্ধিস্ট লোকজনের বসবাস, আমরা জানি বুদ্ধিস্ট লোকজনই হচ্ছে পৃথিবীর সবথেকে শান্তিপ্রিয় মানুষ, কারণ গৌতম বুদ্ধ সবসময় শান্তির কথা বলেছিল। আমরা শান্তির ধর্ম বলতেই কিন্তু বৌদ্ধ ধর্মকে বলি, অথচ এই মায়ানমারের যে বৌদ্ধরা তারা কিন্তু এই রোহিঙ্গাদের উপরে অত্যাচার শুরু করে। এখন একটা সময় এই বার্মা ইংরেজদের আন্ডারে আসে। ইংরেজদের আন্ডারে যখন আসে তখন কিন্তু রোহিঙ্গাদের উপরের অত্যাচার অনেকটাই কন্ট্রোল করা ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের থেকে এই বার্মাকে দখল করে নেয় কে? জাপান। জাপান যখন ক্ষমতায় আসে তখন কিন্তু রোহিঙ্গাদের উপর অত্যাচার অনেকটাই বেড়ে যায়। সেই অঞ্চলের বুদ্ধিস্ট লোকজন তারা কিন্তু রোহিঙ্গাদের উপর অত্যাচার করতে শুরু করে আরও বেশি করে। 1948 সালে মায়ানমার স্বাধীন হয়। মায়ানমার স্বাধীন হওয়ার পরেও কিন্তু যে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছিল তারা কিন্তু এই রোহিঙ্গাদের প্রতি ভালো ছিল। এমনকি সেই সময় রোহিঙ্গাদের প্রতিনিধি ছিল পার্লামেন্টে, এমনকি সরকারে। কিন্তু রোহিঙ্গাদের প্রতি অত্যাচার বা অবমাননা আবার শুরু হয় 1962 সালে, যখন হঠাৎ করে মায়ানমারে মিলিটারি শাসন চালু হয়। আর তারপর থেকে কিন্তু একে একে রোহিঙ্গাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়। সর্বশেষ 1982 সালে রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়। তাদের ভোটাধিকার, তাদের খাবার, তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং বসবাস করার অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়। তারপর থেকে কিন্তু এবং তাদের উপরে এমন অত্যাচার করা হয় যে বাধ্য হয়ে তারা কিন্তু মায়ানমার ছেড়ে অন্য দেশে যেতে শুরু করে। পরবর্তী ক্ষেত্রে 1992 সালে যে সরকার ক্ষমতায় এসেছিল মায়ানমারে, তারা কিন্তু বলেছিল তারা যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেবে, নতুন করে আবার সিটিজেনশিপ দেবে, কিন্তু বাস্তবে হয়নি। 2011 সালে মায়ানমারে ক্ষমতা আসে জান্টা সরকারও কিন্তু প্রস্তাব দিয়েছিল যে তারা ক্ষমতা এলে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেবে, নতুন করে সিটিজেনশিপ দেবে। এমনকি জান্টা সরকার সিটিজেনশিপ ফিরিয়ে দেওয়ার তোড়জোড়ও শুরু করেছিল। কিন্তু 2012 সালে সবথেকে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। সবথেকে বড় দাঙ্গাটা হয় কিন্তু এই রোহিঙ্গা এবং বুদ্ধিস্টদের মধ্যে এই 2012 সালে। তারপরে কিন্তু আর জান্টা সরকার কোনো মতেই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা, সিটিজেনশিপ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ করতে পারেনি। আর রোহিঙ্গাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয় 2017 সালে। এই 17 সালে মায়ানমার সরকারের পুলিশ, আর্মি, আরাকান আর্মি ও অন্যদিকে যে বুদ্ধিস্ট লোকজন তারা কিন্তু একচ্ছত্রভাবে একযোগে এই রোহিঙ্গা মানুষের উপরে অত্যাচার শুরু করে এবং তাদেরকে দেশ থেকে তাড়াতে শুরু করে। এবং রোহিঙ্গারা প্রাণে বাঁচার জন্য তারা এই রাখাইন প্রদেশ অর্থাৎ মায়ানমার ছেড়ে তারা অন্য দেশে, বেশিরভাগটাই অন্য দেশে চলে যায়। কিছু রোহিঙ্গা তারা কিন্তু এই অত্যাচার সহ্য করেও মায়ানমারের ওই প্রদেশে থেকে গেছে। তারপরেও কিন্তু মায়ানমারে মিলিটারি শাসন চালু হয়। এখন মায়ানমারে কিন্তু জান্টা সরকার, এই জান্টা সরকারের বিরুদ্ধে কিন্তু গোটা মায়ানমারে গর্জে উঠেছে সশস্ত্র বিপ্লব। আরাকান আর্মি অনেকটা জায়গা দখল করে নিয়েছে। এই সশস্ত্র বিপ্লবের বিরুদ্ধে লড়তে জান্টা সরকার আবার প্রপোজাল দিয়েছে রোহিঙ্গাদেরকে যে তারা যদি ফিরে আসে, তারা যদি আরাকান আর্মির বিরুদ্ধে বা অন্যান্য সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে লড়াই করে, তাহলে কিন্তু তাদেরকে আবার পুনরায় নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু প্রতিশ্রুতি রয়ে গেছে, রোহিঙ্গারা কিন্তু আর পুনরায় মায়ানমারে ফিরে যেতে পারেনি বা ফিরে গেলেও নাগরিকত্ব পায়নি। এখন পৃথিবী জুড়ে রোহিঙ্গার সংখ্যা কত, তারা কোন কোন দেশে বসবাস করছে? জাতিসংঘের কাছে যে রিপোর্ট আছে এবং গুগল সার্চ করলে আমরা যে রিপোর্ট দেখতে পাচ্ছি, সেখানে সারা পৃথিবী জুড়ে রোহিঙ্গাদের সংখ্যা 20 থেকে 22 লাখ। তবে অনেকে বলছে এর সংখ্যাটা 25 থেকে 30 লাখ হতে পারে। তাহলে এত যে রোহিঙ্গা 20 থেকে 22 লাখ ধরে নিলাম, তারা কোন কোন দেশে আছে? সব থেকে বেশি রোহিঙ্গা আছে বাংলাদেশের এই মায়ানমার সীমান্তে অবস্থিত টেকনাফ। এই টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সব থেকে বেশি রোহিঙ্গা মুসলিম আছে। বাংলাদেশে আছে প্রায় 13 লাখ রোহিঙ্গা। বাংলাদেশের পরে সব থেকে রোহিঙ্গা আছে পাকিস্তানে প্রায় 5 লাখের মতো। তারপরে আছে মায়ানমারে এই অত্যাচার সহ্য করেও কিছু রোহিঙ্গা থেকে গেছিলো কিংবা অনেকে আবার ফিরে গেছে, তাই সেই সংখ্যাটা হচ্ছে 3 থেকে 3.5 লাখ। তারপরে রোহিঙ্গা বেশি আছে সৌদি আরবে প্রায় 2.5 লাখ। তারপরে আছে মালয়েশিয়াতে প্রায় 1.5 লাখ। এরপরে রোহিঙ্গা আছে ভারতে, কিছু আছে থাইল্যান্ডে আছে, কম্বোডিয়া আছে এবং আরব কান্ট্রিজে আছে। এখন ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে? পরিসংখ্যান বলছে ভারতবর্ষে রোহিঙ্গা বাস করছে 25 থেকে 30 হাজার। আবার কোনো সূত্রে বলা হচ্ছে যে এর সংখ্যাটা 40 হাজার হতে পারে, তার বেশি কিন্তু হবে। কিন্তু
অ্যাকচুয়ালি ভারতবর্ষে কত রোহিঙ্গা বসবাস করছে তার কিন্তু সঠিক ডেটা সরকারের কাছে নেই। তারা কোথায় বসবাস করছে সেই ডেটাও কিন্তু সরকারের কাছে নেই। কিন্তু রোহিঙ্গারা ভারতবর্ষে এলো কী করে? মেনলি মায়ানমারের সাথে নর্থ ইস্টে সীমানা আছে, হয়তো সেই সীমানা দিয়ে বেআইনিভাবে প্রবেশ করেছে, তো সীমানায় সঠিকভাবে সুরক্ষা দেয়া হয়নি। কিংবা রোহিঙ্গারা বাংলাদেশে আছে, এখন বাংলাদেশ থেকে পার করে তারা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা কিংবা আসাম বা মেঘালয় ধরে ভারতবর্ষে প্রবেশ করেছে। এখন কত রোহিঙ্গা ভারতবর্ষে গ্রেপ্তার হয়েছে, কত রোহিঙ্গা ভারতবর্ষে গ্রেপ্তার হয়েছে সেই নিয়ে কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না। তবে বিচ্ছিন্নভাবে কিছু মানুষকে বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকটাই হয়তো মনে করা হচ্ছে তারা রোহিঙ্গা। তবে এই পর্যন্ত ভারত সরকার 200 জনকেও রোহিঙ্গা হিসাবে গ্রেপ্তার করা হয়নি। যাদেরকে রোহিঙ্গা মনে করে গ্রেপ্তার করা হয়েছে তারা আদেও রোহিঙ্গা কিনা সেই নিয়ে সন্দেহ আছে। অনেকেই বলছে তাদের বেশিরভাগটা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা ইললিগাল মাইগ্র্যান্ট। এখন এই রোহিঙ্গাদেরকে নিয়ে সুপ্রিম কোর্ট কী বলছে? সুপ্রিম কোর্টে কিন্তু একাধিক কেস হয়েছে এই রোহিঙ্গাদেরকে নিয়ে, এবং রোহিঙ্গাদের যে কেসগুলি হয়েছে সেই কেসগুলো কিন্তু কোর্টের মহামান্য বিচারপতিদের স্পেশাল বেঞ্চে কিন্তু তার শুনানি চলছে। আর এই শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারের কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভারতবর্ষে এই মুহূর্তে কত রোহিঙ্গা বসবাস করছে, সেই রোহিঙ্গারা কোথায় বসবাস করছে এবং তারা কী হিসাবে বসবাস করছে, ইললিগাল মাইগ্রেন্ট বা বেআইনি অনুপ্রবেশকারী নাকি রিফিউজি বা উদ্বাস্তু হিসাবে। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এই যে রোহিঙ্গারা ভারতবর্ষে বসবাস করেছে বা ঢুকে গেছে বা বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে বসবাস করছে, এদেরকে কি ভারত থেকে বিতাড়িত করা আদৌ সম্ভব কিনা বা করা হলে কিভাবে করা হবে? তার সাথে সুপ্রিম কোর্ট সরকারের কাছে জানতে চেয়েছে রোহিঙ্গাদেরকে যদি গ্রেপ্তার করা হয় বা ডিটেন করা হয় তাহলে তাদেরকে কিভাবে ডিটেন করা হবে, কোন আইনে ডিটেন করা হবে, ডিটেন করে তাদেরকে কোথায় রাখা হবে, ডিটেন করার পর তারা কি বেল পেতে পারে, তারা বন্দি হিসাবে কি কি অধিকার পাবে তাও সরকারের কাছে জানতে চেয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আরও জানতে চেয়েছে সরকারের কাছে যে রোহিঙ্গারা যদি সরকারের কোনো ক্যাম্পে বসবাস করে তাহলে যদি তারা উদ্বাস্তু ক্যাম্পে বসবাস করে তাহলে আন্তর্জাতিক যে উদ্বাস্তু নিয়ম অনুসারে তাদেরকে কি খাবার দেওয়া হচ্ছে, তাদেরকে কি সঠিক শিক্ষা, স্বাস্থ্য কিংবা বাঁচার অধিকারের যে পরিষেবা সেই পরিষেবা দেয়া হচ্ছে কিনা বা তা দেওয়ার জন্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে তাও কিন্তু সুপ্রিম কোর্ট সরকারের কাছে জানতে চেয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম রোহিঙ্গা ইস্যুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, এমনকি দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ এই বেআইনি অনুপ্রবেশকারী হিসাবে যদি ভারতে প্রবেশ করে তাহলে কিন্তু ভারতের মানুষের উপর কিন্তু চাপ অনেকটাই বেড়ে যাবে। তাহলে সমস্যা কীভাবে সমাধান করা হবে? মেনলি বেআইনি অনুপ্রবেশকারী হোক বা রোহিঙ্গা উদ্বাস্তু হোক, তারা কিন্তু ঢুকছে এই বর্ডার দিয়ে। বর্ডারকে আমাদেরকে বন্ধ করতে হবে, কোনো মতেই যাতে বর্ডারে কোনো মহিলা না হয়। যে সমস্ত জায়গাতে এখনও কাঁটাতারের বেড়া নেই সেখানে কাঁটাতারের বেড়া লাগাতে হবে। যে সমস্ত নদীগুলি আছে সেগুলোকেও নতুন প্রযুক্তি কাজে লাগাতে হবে সেখানে বেড়া দেওয়ার জন্য। তার সাথে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ, বারবার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে, বিএসএফের বিরুদ্ধে, তারা যাতে সঠিকভাবে ডিউটি করে সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে। তার সাথে এই রোহিঙ্গা বা বেআইনি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে তারা জাল ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড তৈরি করে ফেলছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে ফেলছে। এটা যাতে কোনো মতেই না হয় সেটাকেও কিন্তু বন্ধ করতে হবে কেন্দ্র সরকারকে এবং রাজ্য সরকারকে, না হলে কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে না। আর রোহিঙ্গা সমস্যা যারা ভারতবর্ষে ঢুকে গেছে তাদের কি হবে সেটা কিন্তু নির্ভর করবে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ওপরেই। তারপরে কিন্তু আমরা জানতে পারবো আদেও ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে এবং তাদেরকে নিয়ে সরকার কি করা উচিত। এই হলো আজকের ভিডিও। এখন এই রোহিঙ্গাদের নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।